হ্যালো, আমি মিথুন সরকার। আজকে কথা বলবো বাংলাদেশের বিংশ শতাব্দীর একজন অনন্য লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস উপন্যাসটি নিয়ে। উপন্যাসটিতে লেখক রোমান্টিকতা, বাস্তবতা, হাস্যরসাত্মক ও একটি পিতৃহীন ও সুস্থ ছেলের সমাজের অবহেলা অবজ্ঞা কাটিয়ে একটি মেয়ের প্রিয় মানুষ হয়ে ওঠার অনন্য সংযোজন ঘটিয়েছেন এই গল্পে। এই গল্পের প্রথম দিকেই আব্দুর রহমান নামের এক ব্যক্তি বারান্দায় বসে থাকে। তখন কলেজ শেষ করে দুপুরবেলা শামা নামের তার মেয়ে আসে। আসার পরে তার মা তাকে বলে, মা, গোসল করে খেয়ে রেডি হয়ে নে, আজকে দুপুরবেলা তোর বাবার কিছু গেস্ট আসবে, তাদের সামনে নতুন শাড়ি পরে চা নাস্তা নিয়ে যেতে হবে। শামার মা যদিও তাকে ক্লিয়ার করে কিছু বলেনি, কিন্তু সে যথেষ্ট বিচক্ষণ থাকায় সে বুঝে যায়। বলে, আচ্ছা মা, বলো তো ছেলের নামটা কি? নিরুপায় শামার মা বলে, আতাউর রহমান। খাতাউর? বাহ মা, সুন্দর নাম তো। বলে, না না, খাতাউর না, আতাউর রহমান। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মিস্টার খাতাউর। যাই হোক, যথারীতিতে তাদের বাড়িতে গেস্ট আসে। তো তখন শামা তাদের চা নাস্তা নিয়ে যায়। তাদের শামাকে দেখে পছন্দ হয় এবং শামার ফ্যামিলিও ছেলেকে পছন্দ করে। তখন তাদের পরিবারে কথোপকথন এগোতে থাকে। তো কোনো একদিন একটা কথা বলার জন্য আতাউর রহমান ওরফে মিস্টার খাতাউর সে কলেজের শামা যখন কলেজ থেকে বের হয় তখন সে সামনে আসে। তখন শামা তাকে দেখে যথেষ্ট অবাক হয়ে যায়, কিন্তু সে একটু চতুর এবং চালাক থাকায় সে ভাবলো যে ছেলেটাকে একটু পরীক্ষা করি। সে মনে মনে এটা ভাবে যে বোকা ছেলেরকে বিয়ে করা মেয়েদের জন্য একটা অভিশাপ। কেননা বোকা ছেলেরা মেয়েদেরকে একটা টেবিলের মতো কল্পনা করে। চেয়ার যদিও এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করে, কিন্তু টেবিল স্বাভাবিকভাবে এক জায়গাতে থাকে। তো যাই হোক, সে আতাউরকে প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, মাকড়সা যে জাল বুনে সে তার বুনা জালে আটকায় না কেন, কিন্তু অন্যান্য প্রাণীরা আটকে যায়? তখন আতাউর তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সে সুন্দরভাবেই উত্তর দেয়। তখন তারা হাঁটতে থাকে এবং গল্প করতে থাকে। তখন শামা ভাবতে থাকে যে আতাউর ছেলেটা আসলেই ট্যালেন্টেড, কারণ এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে কিংবা কোথাও বসতে হয়। যাই হোক, সে আস্তে আস্তে এই বিচক্ষণ ছেলেটার ওরফে মিস্টার খাতাউরের প্রেমে পড়তে থাকে। তো এই গল্পে লেখক কিছু রোমান্টিকতা দেখিয়েছেন, যেমন মেয়েদের সবচেয়ে মানায় দবদবে সাদা শাড়িতে, সবুজ শাড়ির সাথে হাত ভর্তি লাল চুড়ি, সাদা শাড়ির সঙ্গে নীল চুড়ি খুব মানায়। তো লেখক এই গল্পে কিছু বাস্তবিকতাও দেখিয়েছেন। যদিও আমার সব কিছু বলা সম্ভব না, আমি দু একটা লাইন যেগুলো আমার একটু ভালো লেগেছে সেগুলো বলার চেষ্টা করব। যেমন, মেয়েরা বড় হলে মার দিকে ঝুঁকে পড়ে, ছেলেরা বড় হলে বাবার দিকে ঝুঁকে পড়ে। কিছু হাস্যকর লাইন ব্যবহার করেছেন। যেমন, আরামের ঘুমের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোটো হয়ে যায়, বেআরামের ঘুমের সময় মানুষ সরলরেখার মতো সোজা হয়ে যায়। এক পথচারী অন্য পথচারীকে জিজ্ঞাসা করতেছিল, আচ্ছা, এই রাস্তা কি হাসপাতালের দিকে গেছে? তখন ওই ব্যক্তি উত্তর দেয়, রাস্তা হাসপাতালের দিকে যাবে কেন, রাস্তা কি অসুস্থ নাকি? যাই হোক, শামার একটা ছোটো ভাই ছিল, সে মিন্টু। সে যথেষ্ট উদাসীন ছিল। সে কোনো সময় তার সঠিক পরীক্ষা সঠিক সময়ে দিতে পারতো না, এবং একটা সময় তার পরীক্ষার সময় হাসপাতালে সে ভর্তি হয়েছিল। তো যাই হোক, এভাবে সে সবগুলো পরীক্ষা সে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। একদিন সে দুপুরবেলা পরীক্ষা দিতে গিয়ে দেখে যে সকালবেলা পরীক্ষা শেষ। একদিন সে মাঠে খেলতে গিয়েছিল, খেলার পরে আসার পরে মা তাকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলি রে মন্টু? তখন মন্টু বলে, মা, প্লে অ্যান্ড ডাস্ট করতে গেছিলাম। প্লে অ্যান্ড ডাস্ট মানে, প্লে হচ্ছে খেলা আর ডাস্ট মানে দোলা, প্লে অ্যান্ড ডাস্ট মানে খেলাধুলা। বাহ! তো যাই হোক, লেখক এই গল্পে সে এই রোমান্টিকতা, বাস্তবিকতা এবং হাস্যকর কিছু লাইন ব্যবহার করেছেন। যদিও আমার সবগুলা বলা সম্ভব না, তবে পড়লে খুবই অন্যরকম লাগে।
যাই হোক, এভাবেই তাদের রোমান্টিকতা সব কিছু চলছিল, পারিবারিকভাবে কথাবার্তা। তখন পরিবার থেকে তারা জানতে পারে যে আতাউর ছেলেটা নাকি অসুস্থ, এমন অসুস্থ যে মাঝে মধ্যে তাকে ঘরবন্দি করে রাখতে হয়। তো তখন তারা এই পরিবার থেকে তাকে না করে দেয়, এবং তার প্রতি একটা ঘৃণা স্বরূপ একটা আচরণ করতে থাকে সবাই, যে ছেলেটা এরকম করলো, ছেলেটা বাটপার, এটা ঠিক করে নাই। কিন্তু শামার মুহূর্তের জন্য ছেলেটাকে বাটপার মনে হয় না, বা সবাই তাকে বাটপার বললেও সে মনে মনে ভাবছে যে সে তো আমাকে বলতে পারতো তার এই বড় অসুস্থতার কথা। যাই হোক, সে আতাউরকে ফোন দেয়, বলে আপনি অসুস্থ, সেটা আমাকে কেন বলেন নাই। তখন আতাউর একটি চিঠির মাধ্যমে সে বিষয়টা ক্লিয়ার করে। তো সেখানে ছিল যে আতাউর যখন ছোটো ছিল তখন তারা সকালবেলা মর্নিং ওয়াক তথা হাঁটতে বের হয়েছিল। তখন প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হয়েছিল। তখন কিছু দুর্বৃত্তরা তার বাবাকে কুপিয়ে হত্যা করে তার সামনে এই বৃষ্টির মধ্যে। এই দৃশ্য, সে তখন বয়স তার 5, 7 বা 6, এই দৃশ্য দেখার পর থেকেই সে বৃষ্টির শব্দ শুনলে তার মনে হয় যেন বুলেটের শব্দ, বৃষ্টির ফোঁটা তার কাছে রক্তের ফোঁটার মতো মনে হয়। সে কেমন যেন পাগলাটে হয়ে যায়, তাকে কোনো চিকিৎসা কোনো কিছু দ্বারা তাকে ভালো করা যায়নি। তো এর জন্য তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছিল না। কিন্তু শামাই একমাত্র মেয়ে, এবং শামাদের পরিবারই একমাত্র পরিবার যে তাকে তার কাছে বিয়ে দিতে রাজি হয়েছিল। তখন শামা আতাউর ওই চিঠিতে লিখে যে দেখো, আমি তোমাকে বারবার বলতে চাইছিলাম, কিন্তু আমি ছোটোবেলা থেকেই এই আমার অসুস্থতা, কিন্তু আমি যখনই তোমার হাত ধরেছি বা তুমি আমার হাতটি শক্ত করে ধরেছ, তখন আমার এই ভয়টা মনে হয় কেটে গেছে, এই অসুখটা মনে হয় সারা জীবনের জন্য সেরে গিয়েছে। তো এই সাহসে বা এই সাহসটা আমি কখনো অনুভব করিনি যে তোমার হাতে হাত ধরে আমি সারাদিন বৃষ্টিতে ভিজতে পারবো, আমি তোমার হাত ধরে নিমেষেই বৃষ্টি বিলাসে বেরিয়ে পড়তে পারবো। এই রকম সাহস আমার মধ্যে তৈরি হয়েছে। তো এর জন্য আমি তোমাকে আর এই তুচ্ছ তথা আমার এই অসুস্থতার কথাটা বলিনি, নয়তো আমি বলতে গিয়েছিলাম। তো যাই হোক, মাঝখানে শামারও আরেকটা ছেলে, শামার পরিবারও আরেকটা ছেলে তাকে দেখতে আসছিল। তো সেই ছেলেকেও শামা একই দাদা জিজ্ঞাসা করছিল, সেই ছেলেটাও উত্তর দিতে পারছিল। তো শামা কেন জানি না পরিবারের সমস্ত বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে সেই আতাউরের হাতটি শক্ত করে ধরার জন্য এবং আতাউরের পাশে থাকার জন্য সে বেরিয়ে পড়েছিল। এভাবেই উপন্যাসটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।